বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দিরকে শুধু ধর্মীয় স্থান বললে পুরোটা বলা হবে না। আসলে রাম মন্দির হলো স্থাপত্য বিষয়। ঠিক কেমন হতে চলেছে রাম মন্দির? অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যত এগিয়ে আসছে, ততই একে একে সামনে আসছে বিভিন্ন অলৌকিক ঘটনা। কেউ কেউ বলছেন ভগবান শ্রীরামকে স্বাগত জানানোর জন্য তার সঙ্গী সাথীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। তাই আজকের এই ভিডিওতে রাম মন্দিরকে কেন্দ্র করে এমন সব অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো, যা শুনলে আপনারাও চমকে উঠবেন। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে 22শে জানুয়ারি দিনটি অমর হয়ে থাকবে। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। বিশ্বের সমস্ত রাম ভক্তরা এই ইতিহাসের মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। বাবরি মসজিদ বানানোর 330 বছর পর 1858 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ পরিষদে পুজো অর্চনা নিয়ে একটি এফআইআর করা হয়। এরপর 1885 খ্রিস্টাব্দে এই মামলা প্রথম আদালতে পৌঁছয়। 134 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর 9 নভেম্বর 2019 সালে ভারতের সর্বোচ্চ আদালত সমস্ত বিবাদের ইতি ঘটিয়ে রাম মন্দিরের পক্ষে চূড়ান্ত রায় দেয়। এই সিদ্ধান্ত 140 কোটি মানুষকে আনন্দে উদ্বেলিত করেছিল। তারপর 2020 সালে শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় নির্মাণ শুরু হয় রাম মন্দিরের। 161 ফুটের 3 তলা মন্দির। মন্দিরে 392টি গম্বুজ, 44টি দরজা থাকছে। একতলায় গর্ভগৃহে রামলালার বিগ্রহ থাকবে। মন্দিরে মোট 5টি মণ্ডপ তৈরি করা হয়েছে: নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। বিশেষভাবে সক্ষমদের জন্য এবং বয়স্কদের জন্য থাকছে লিফট। 4 কোণা পাঁচিল দিয়ে ঘেরা থাকছে এই মন্দির। পাঁচিলের 4টি কোণে থাকছে 4টি মন্দির: সূর্য দেবতা, ভগবান শিব, ভগবান গণেশ ও দেবী ভগবতী। এই রাম মন্দিরের আয়ু 1000 বছরেরও বেশি হতে চলেছে। ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না এই মন্দিরের। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই গোটা মন্দির চত্বর। মন্দির নির্মাণে কোনো লোহা অথবা স্টিল ব্যবহার করা হয়নি। দরজা এবং জানালাগুলো তৈরি করা হয়েছে সেগুন কাঠ দিয়ে। ভবিষ্যতে সরজু নদীর প্রবাহ বদলালেও মন্দিরের কোনো ক্ষতি হবে না। মন্দিরের দিকে প্রবাহ রুখতে বিশেষ দেওয়াল তৈরি করা হয়েছে। আর এত বছর পর রাম মন্দিরের ভগবান শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে 22শে জানুয়ারি। তাই এই দিনটির জন্য অপেক্ষা করে আছে গোটা দেশ। ক্রমাগত ভক্তদের মধ্যে মন্দির নিয়ে উৎসাহ বেড়েই চলেছে। গোটা বিশ্বে এখন রাম মন্দির নিয়ে আলোচনা চলছে। মন্দির নির্মাণ কার্য এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। 1 সপ্তাহ ধরে চলছে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। সেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। যখন রাবণ মাতা সীতাকে হরণ করে, তখন ভগবান শ্রীরামচন্দ্র রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিলেন। আর এই রাম সেতু নির্মাণে বানর সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে অনেক পশু পাখিও রাম সেতু নির্মাণে অংশগ্রহণ করেছিল। এরপর শ্রীরাম রাবণকে বধ করেন আর পুনরায় অযোধ্যায় ফিরলেন। তখনই দীপাবলি পালন করা হলো। এখন যেমন যেমন ভগবান শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠার দিন এগিয়ে আসছে, ততই মন্দির চত্বরে চমৎকার ঘটতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে শকুনদের একটা বড় দল অযোধ্যায় দেখা গেছে। বলা হচ্ছে শকুনদের এই প্রজাতি অনেকদিন আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে শকুনদের অযোধ্যায় দেখতে পাওয়াকে বড় চমৎকার বলে মনে করা হচ্ছে। অযোধ্যার মানুষেরা একে জটায়ুর বংশধর বলে মনে করছে এবং তাদের পুজো করছে। বন্ধুরা, অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছে, যেটা আমরা জানতে পারি বাল্মীকির রামায়ণ থেকে। যখন বহু বছর রাম রাজত্ব চলার পর শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠে ফিরে গেলেন। পৌরাণিক কাহিনী অনুসারে তার অনেক বছর পর উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য যখন অযোধ্যায় এলেন, তখন তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেন। বাবরি মসজিদের 3টি গম্বুজ ছিল। এই 3টি গম্বুজের মধ্যে একটি গম্বুজকে শ্রীরামচন্দ্রের বালক স্বরূপে পুজো করা হতো। একে রামপ্রস্তরও বলা হতো। কিন্তু 1849 সালে বাবরি মসজিদের গম্বুজের নিচে সেই মূর্তি বেরিয়ে আসে, যেটা দীর্ঘ বছর বিরাজমান ছিল।
বাবরি মসজিদ এবং রাম মন্দিরের বিবাদ চলার পরে অবশেষে শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। অযোধ্যাতে বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণ করা হচ্ছে। মানুষ অতি আগ্রহের সাথে অপেক্ষা করছে এই মন্দির উদযাপনের জন্য। এই রাম মন্দির 66 একর জমির উপর তৈরি করা হচ্ছে। প্রথমে রাম মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা যা ছিল, এখন সেখান থেকে আরো বেশি করা হচ্ছে। 3টি জায়গায় 5টি গম্বুজ আর একটি মুখ্য শিখর থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট 2020 সালে অযোধ্যাতে রাম মন্দিরের আধারশিলা স্থাপন করেন। এবারে আমরা জানব অযোধ্যায় শ্রীরামের মূর্তি তৈরির জন্য নেপাল থেকে 2টি বড় পাথর আনা হয়েছিল। সেই পাথর আনার পরেও কেন সেই পাথর দিয়ে ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করা হয়নি? এমন কি কারণ ছিল যে সেই পাথর দিয়ে মূর্তি তৈরি না করে অন্য পাথর দিয়ে মূর্তি তৈরি করা হলো? আসলে রাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালিন্দী থেকে 2টো শিলা আনা হয়েছিল। এই 2টি শিলাপ্রস্তর ওজন 16 টন এবং 27 টন ছিল। এই শিলাপ্রস্তরটি দিয়ে রামচন্দ্রের মূর্তি তৈরি করার কথা ছিল, কিন্তু পরে জানা যায় এই শিলাপ্রস্তর দুটি শ্রীরামের মূর্তির জন্য উপযুক্ত নয়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই শিলাপ্রস্তর দিয়ে রাম মূর্তি তৈরি করার কারণ সাধু সন্তদের আপত্তি। সাধুদের আপত্তি ছিল যে এই শিলা রামচন্দ্রের মূর্তির জন্য উপযুক্ত নয়, কারণ কালিন্দীর এই শিলাপ্রস্তর এক একটা শালিগ্রামের সমান। এ পাথরে মূর্তি তৈরি করা সম্ভব নয়। এরপরে অন্য পাথর দিয়ে মূর্তি তৈরি করার জন্য 27 টন পাথর আবার আনা হয় নেপাল থেকে, কিন্তু সেই শিলাপ্রস্তরও মূর্তি তৈরির জন্য উপযুক্ত না হওয়ায় এই শিলাপ্রস্তর দুটিকে রাম মন্দিরের 2 ধারে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায় রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে আনা পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হবে। অযোধ্যার ইতিহাস অনুসারে প্রাচীন কাল থেকেই অযোধ্যা বিভিন্ন মন্দিরের শহর ছিল। অযোধ্যার খনন কার্য করে বিভিন্ন দেবদেবীর মূর্তি পাওয়া যায়। বাল্মীকির রামায়ণে বর্ণিত আছে রামচন্দ্র জলসমাধি নেওয়ার পর কিছু সময়ের জন্য অযোধ্যা নগরী ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীরামের জন্মভূমিতে তৈরি মহল একই রকম ছিল। ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ পুনরায় অযোধ্যা নগরী নির্মাণ করেন। এই নির্মাণের পর সূর্য বংশের আগামী 44 বংশধর মহারাজ বৃহদ্বলীর রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত ও সম্ভ্রান্ত ছিল। কৌশল রাজা বৃহদ্বলীর মৃত্যু মহাভারতের অভিমন্যুর হাতে হয়েছিল। মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা নগরী সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল, কিন্তু রামের জন্মভূমির অস্তিত্ব একই রকম থেকে যায়। এর বহু বছর পর উজ্জয়িনীর সম্রাট একসময় ঘুরতে ঘুরতে অযোধ্যায় এসে পৌঁছয়। এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার সৈন্যদল নিয়ে সরাই নদীর তীরে একটি গাছের নিচে বিশ্রাম করেছিলেন। সেই সময় ঘন জঙ্গলে অবিষ্ট ছিল সেই স্থান, কোনো জনবসতি ছিল না। মহারাজা বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার দেখতে পান। তখন তিনি চমৎকারগুলি জানার জন্য আগ্রহী হয়ে পড়েন এবং অবশেষে তিনি মুনি ঋষিদের থেকে জানতে পারেন অযোধ্যা শ্রী রামচন্দ্রের জন্মভূমি। তখন রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেন। তারপর মোগল শাসকরা রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন। আনুমানিক 1528-29 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। অবশেষে রাম মন্দিরের পক্ষেই রায় দিল ভারতের সর্বোচ্চ আদালত। তারপর পুনরায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলো 2020 সালে। আর এই 22শে জানুয়ারি সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভগবান শ্রীরাম বিরাজমান হতে চলেছেন তার জন্মভূমি অযোধ্যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।